শিহাব ঢাকার একটি নামকরা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। তার জীবনে কোনো কিছুরই অভাব নেই। বিলাসবহুল বাড়ি, প্রচুর টাকা পয়সা, আর বাড়িতে আছে সুন্দরী স্ত্রী। আজ তার একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজে একা গ্রামের দিকে আসতে হয়েছে। রাত প্রায় 11টা বেজে গিয়েছে যখন তিনি গ্রামে ফিরছিলেন। গ্রামের পর একটি ঘন জঙ্গল, যার ভেতর দিয়ে একটি সরু পথ চলে গেছে। এই পথটুকু পের হতে পারলেই হাইওয়ে, আর সেখান থেকে তার গন্তব্য সরাসরি ঢাকায়। ফেরার পথে একটি দোকানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন শিহাব। তখনই দোকানদার তাকে জিজ্ঞাসা করলেন, মিয়া ভাই, কোথা থেকে এলেন আর কোথায় যাবেন? শিহাব বললেন, ঢাকা থেকে শ্যামলনগর গ্রামের একটা কাজে এসেছিলাম। দোকানদার বললেন, তা এত রাতে এখানে কি করেন? শিহাব বললেন, অটোতে এটুকু পর্যন্ত এসেছিলাম। তারপর অটোওয়ালা বললেন, সামনের রাস্তা ভালো না, আমাকে নাকি পায়ে হেঁটেই যেতে হবে। দোকানদার বললেন, বুঝতে পেরেছি, ওটা রাস্তার সমস্যা না, ওটা ভয়। শিহাব একটু আশ্চর্য হয়ে বললেন, ভয়? দোকানদার বললেন, হ্যাঁ মিয়া ভাই, এই সুখপুর জঙ্গলের একটি অভিশাপ আছে, অনেক বছরের পুরানো অভিশাপ। আমাদের বাপদাদার মুখে শুনেছিলাম এই অভিশাপের গল্প। শিহাব বললেন, কেমন গল্প? দোকানদার বললেন, বলতে তো অনেক সময় লাগবে, তাই ছোট্ট করে গল্পটি বলি। এই সুখপুর জঙ্গল একসময় জঙ্গল ছিল না, এটা একটি গ্রাম ছিল। এই গ্রামের একটি মেয়ে ছিল যার নাম নিশি। নিশি জীবনদশায় কোনো দিনও সুখ শান্তির মুখ দেখেনি। মারা যাওয়ার পরও তার লাশের কোনো অন্তিম সংস্কার করা হয়নি। পরে সে শয়তান হয়ে ফিরে আসে এবং গ্রামকে ধ্বংস করে দেয়। শিহাব বললেন, হ্যাঁ দোকানদার মামা, গল্পটা বেশ দারুণ ছিল, এই নিন আপনার টাকা। দোকানদার বললেন, মিয়া ভাই, সুখপুর জঙ্গল দিয়ে যায়েন না। যদি তবুও যেতে চান তাহলে পেছন থেকে যদি আপনার চেনা কোনো লোক ডাকে, ভুলেও পেছন দিকে ফিরে তাকাবেন না। ওটা আসলে নিশির ডাক। নিশি চেনা লোকের গলা নকল করে ডাকে। একবার তার মুখের দিকে তাকালে আপনি আর জীবিত বাড়িতে ফিরতে পারবেন না। নিশি কোনোদিন সুখ শান্তির মুখ দেখেনি, তাই সে শান্তিতে থাকা লোকগুলোকেই টার্গেট করে। শিহাব হেসে উড়িয়ে দিলেন, বললেন, আরে ভাই, এগুলো আজগবি গল্প। আমি শহরের মানুষ, ভূত ওসব আমি বিশ্বাস করি না। সিগারেটের শেষ টান দিয়ে শিহাব সেই সুখপুরের জঙ্গলের দিকে রওনা হলেন। জঙ্গলের ভেতরটা অদ্ভুত নীরব। এই নীরবতা যেন কোনো গভীর অন্ধকারের শ্বাস প্রশ্বাস। প্রবেশপথেই এক হিমশীতল বাতাস তার শরীর ভেদ করল, যেন শত বছরের পুরানো অভিশাপ তাকে স্বাগত জানাচ্ছে। আকাশ জুড়ে চাঁদ মরে গিয়েছে যেন এক ফালি কালো মেঘের আড়ালে, যেন অজস্র কঙ্কালের হাত তাকে আঁকড়ে ধরতে চাচ্ছে। শুকনো পাতার মচমচ শব্দ তার কানে আসছিল, কিন্তু সেটা কেবল তার পায়ের আওয়াজ ছিল না। মনে হচ্ছিল তার প্রতিটি পদক্ষেপে তাকে কেউ অনুসরণ করছে। তার অস্তিত্ব ঘোষণা দিয়ে যাচ্ছে শুকনো পাতার শব্দ আর হাসির মাধ্যমে। পথের দুপাশে কেবল পুরানো পচা গাছের গোড়া, আর সেগুলো থেকে পচনশীল অংশ। পথের দুপাশে কেবল পুরানো পচা গাছের গোড়া, সেগুলোর পচনশীল অংশ থেকে ভেসে আসছিল এক অদ্ভুত পচা গন্ধ। এই গন্ধ যেন অনেক দিন ধরে আটকে থাকা কোনো মৃত্যুর নিঃশ্বাস। দূরের বাঁশঝাড়গুলো থেকে শীষের শব্দ ভেসে আসছিল, যা বাতাসের প্রতিটি ঝাপটার সাথে যেন আরও কাছে এসে তার কানের পাশ দিয়ে চলে যাচ্ছিল। আর এরকম ভুতুড়ে পরিবেশ তো শিহাবের কাছে বেশ রোমাঞ্চকর ব্যাপার। হাঁটতে হাঁটতে তার মনে পড়ল তার নোংরা অতীতের কথা, তার প্রথম স্ত্রী বৃষ্টির কথা। হ্যাঁ, সে বৃষ্টিকে খুন করেছিল। তার অফিসের বসের মেয়ে রজনীর সাথে তার একটি অবৈধ সম্পর্ক ছিল। এদিকে তার স্ত্রী বৃষ্টি কিন্তু তাকে সবটুকু দিয়েই ভালোবাসত, তার খেয়াল রাখত, তার বিপদে আপদে সবসময় পাশে থাকত। অথচ সে তাকে মেরে ফেলল আর আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল বৃষ্টির মৃত্যুকে। মাঝে মাঝে শিহাবের বৃষ্টির কথাও মনে পড়ে, কিন্তু তবুও তো সে সুখেই আছে। সে জীবনে সুখে থাকার জন্য তার স্ত্রীকেও কবর দিল। শিহাব তখন মনে মনে ভাবছে, কিছু মানুষ একটা কথা ঠিকই বলে, ভালো মানুষের কোনো মূল্য নেই। আর এত মূল্য দিতে গেলে জীবনে বড় হওয়া যায় না। রাত প্রায় 12:30 বাজে। হঠাৎ শিহাবের কানে ভেসে আসলো তার বাবার কণ্ঠ, শিহাব, বাবা,
এত রাতে কোথায় যাচ্ছিস? বাড়ি ফিরে আয়, তোর মা চিন্তা করছে। শিহাব তখন একটু থমকে দাঁড়ালো। তার বাবা যখন মারা গিয়েছে তখন তো শিহাব বিয়েই করেনি, আর মা আসবে কোথা থেকে? মাকে তো সে দেখেনি কখনো। তার মা মারা গিয়েছিল জন্মের পরেই। সে এগুলোকে মনের ভ্রম ভেবে আবারও হাঁটা শুরু করলো। তখন সে ভাবলো বাসায় ফোন দেওয়ার কথা, এবং সে ফোনটি হাতে নিয়ে দেখলো সেখানে কোনো নেটওয়ার্ক নেই। জঙ্গলের ভেতর, তাই হয়তো নেটওয়ার্ক নেই। এই ভেবে আবারও শিহাব হাঁটা শুরু করলো। ঠিক তখনই কানে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ। শিহাবের বুকের মধ্যে একটু কেঁপে উঠল। সেই কান্নার শব্দটি যেন বেশ চেনা, অনেক দিনের পুরানো, ঠিক সেই রাতের মতো যেদিন শিহাব বৃষ্টিকে খুন করেছিল। সেই কণ্ঠটি বলল, কেমন আছো শিহাব? তখন শিহাবের গায়ে কাঁটা দিয়ে উঠল। 5 বছর পর সেই পরিচিত কণ্ঠ, কিন্তু না, এই কণ্ঠ তো আর আগের মতো নেই। আগের মতো সুন্দর এবং মার্জিত নয়, অস্বাভাবিক কণ্ঠ। তখন কণ্ঠটি আবারও বলল, আমি তোমাকে অনেক ভালোবাসতাম শিহাব, আমি এখনও তোমাকে ভালোবাসি, তবুও তুমি আমাকে মেরে ফেললে। একটু আমার দিকে তাকাও প্লিজ, আমাকে দেখো, আমি তোমার বৃষ্টি। বৃষ্টির করুণ কণ্ঠস্বর আরও স্পষ্ট এবং বিকৃত হয়ে উঠল, যেন একটি ক্ষুধার্ত হিংস্র হায়নার নাকের সামনে রক্তাক্ত তাজা মাংস ঝুলানো আছে, আর সে সেই মাংসের টুকরোটি খাওয়ার জন্য অনুরোধের সহিত লোভনীয় কথা বলছে। শিহাব অনুভব করল তার চারপাশের তাপমাত্রা দ্রুত গতিতে নামা শুরু করেছে। ঘন অন্ধকার যেন আরও জমাট বাঁধছে, আর সেই অন্ধকারের ভেতর থেকে অসংখ্য সাদা চোখ তাকে দেখছে। গাছের ডালপালাগুলো কেমন যেন নড়ে উঠল, যদিও কোনো বাতাস হচ্ছিল না সেই সময়। শিহাব পেছনের দিকে না তাকিয়ে হাঁটতে শুরু করলো। সে আন্দাজ করলো পেছনে নারী ছায়ামূর্তিটাও তাকে অনুসরণ করছে। শিহাব তখন দাঁতে দাঁত চেপে বলল, না, তুমি বৃষ্টি নও, আমি বৃষ্টির কণ্ঠ চিনি। সে কখনো এমনভাবে ডাকতো না। তুমি নিশি, হ্যাঁ আমি জানি তুমিই নিশি। কণ্ঠটা আরও করুণ হয়ে বলল, এসব কি বলছো তুমি? আমি তোমার বৃষ্টি, একটিবার তাকাও, একবার আমার চোখের দিকে তাকাও শিহাব। শিহাব তখন দোকানদারের কথা মনে করলো। মাথা নাড়তে নাড়তে শিহাব এগিয়ে চলল। তাকে প্রায় অনেকক্ষণ ধরেই সেই অদ্ভুত চিরপরিচিত কণ্ঠটি জ্বালাতন করছিল। তার শরীর ধীরে ধীরে ভারী হয়ে আসছিল, প্রতিটি পদক্ষেপ যেন 1000 কেজি বোঝা চাপানো। বৃষ্টির মতো কেউ তার কণ্ঠ তৈরি করে তাকে পেছন থেকে বারবার ডাকছে, আর প্রতিবার ডাকার পর আশেপাশের পরিবেশ আরও জমাট বাঁধছে। হঠাৎ শিহাব অনুভব করলো তার ঘাড়ের কাছে একটি শীতল পচা নিঃশ্বাস। তার কানের লতিতে কোনো অদৃশ্য ঠোঁট যেন ফিসফিস করে বলল, তুমি যখন সুখে ছিলে না, তখন তো আমি তোমার পাশে ছিলাম, এখন তুমি সুখে আছো, শুধু আমি নেই। শিহাব তখন ভয় দৌড় দিল। সে বুঝতে পারছিল এটা শুধু কণ্ঠস্বর নয়, এটি তার নিজের পাপের প্রতিফলন। জঙ্গলটি যেন আরও ঘন হয়ে আসছে, গাছের ডালপালাগুলো যেন তার পথ আটকে দিচ্ছে। তার মনে হচ্ছিল যেন 1000 1000 চোখ তাকে দেখছে। কিছুক্ষণ পর সেই শব্দ থেমে গেল। হঠাৎ শিহাব রাস্তার পাশে দেখল একটি নারী অবয়ব বসে বসে কাঁদছে। আর শাড়ি ঠিক সেই শাড়ির মতোই যেদিন সে বৃষ্টিকে খুন করেছিল। সেদিনও বৃষ্টির সেই একই রকম শাড়ি পরা ছিল। তার বুকের ভেতর আরও শীতল বরফ জমান বাঁধল। হালকা দৌড়ে সে নারীকে অতিক্রম করতে যাবে, ঠিক সেই সময় কণ্ঠস্বরটি বলল, শিহাব, একবার আমাকে স্পর্শ করো, অন্তত শেষবারের মতো। আমি ফিরে এসেছি, তোমার জন্যই ফিরে এসেছি শিহাব। শিহাব তখন কিছুটা সাহস করে বলল, তুমি চুপ থাকো, তুমি আমার বৃষ্টি নও, তুমি একটা শয়তান, দূর হও আমার কাছ থেকে। এই সব কণ্ঠস্বর বিরক্তি এবং ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছিল শিহাবের কাছে। সে বাসায় ফেরার চেয়ে এই কণ্ঠস্বর থেকে পালাতে চাচ্ছিল। তখন সে প্রাণপণ দৌড়াতে লাগলো। একসময় সে তার ডান দিকে তাকালো। চাঁদের আলোর ভেতর দিয়ে দেখলো একটি ছায়া দ্রুত গতিতে তার সাথে সমান্তরালে দৌড়াচ্ছে। সে যত জোরে দৌড়াচ্ছে, ছায়াটিও ঠিক তার সাথে তাল মিলিয়ে চলেছে। হঠাৎ শিহাব হোঁচট খেয়ে পড়ে গেল। হাঁটুতে তীব্র যন্ত্রণায় সে চিৎকার করে উঠল। তার পা কিছুতে আটকে গিয়েছে। সে নিচু হয়ে দেখল কিছু লতাপাতায় তার পা পেঁচিয়ে গিয়েছে। সে আতঙ্কিত হয়ে লতাপাতাগুলো ছেড়ে আবারও দৌড়াতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই তার মোবাইলটি বেজে উঠল। অচেনা নাম্বার।
স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সে ফোনটি ধরল, কারণ জঙ্গলের মধ্যে এত সময় কোনো নেটওয়ার্কই ছিল না। রিসিভ করতেই সে একটি ভয়ানক কণ্ঠস্বর শুনতে পেল। একবার দেখো শিহাব, একবার শুধু আমার দিকে তাকাও। ভয়ে অজান্তেই শিহাবের হাত কেঁপে উঠল। সে ফোনের স্ক্রিনের দিকে তাকালো এবং স্ক্রিনে ভেসে উঠল একটি বীভৎস মুখ। সেটি ছিল নিশি। তার সাদা বিবর্ণ ত্বক যেন পচে যাওয়া মাটির মতো, তাতে জায়গায় জায়গায় গভীর ফাটল। চোখ দুটি গর্তে ঢুকে গেছে, আর সেই গর্ত থেকে জ্বলন্ত কয়লার মতো দুটি লাল বিন্দু জ্বলছে। ঠোঁট দুটি শুকিয়ে ফেটে গেছে। তার দাঁতগুলো মানুষের মতো নয়, তীক্ষ্ণ ধারালো, যেন কোনো মাংসাশী প্রাণীর দাঁত। লম্বা নোংরা চুলগুলো তার মুখের এক পাশ ঢেকে রেখেছে। সেই ভয়ঙ্কর মুখটি থেকে বিকট হাসি বেরিয়ে এলো, যা শুধুমাত্র ফোনে নয়, চারপাশের নীরবতা ভেঙে শিহাবের কানে এসে বিঁধল। ঠিক তখনই শিহাবের ঘাড়ে ঠান্ডা দাঁতের কামড় বসল। তীব্র যন্ত্রণা ছড়িয়ে গেল সারা দেহে। শিহাব চিৎকার করার আগেই তার সমস্ত রক্ত টেনে নিল সেই অভিশপ্ত নিশি। সকালবেলা জঙ্গলের গভীর রাস্তার পাশ থেকে শিহাবের মরাদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পুলিশের রিপোর্টে লেখা ছিল অজানা বন্য প্রাণীর আক্রমণে মৃত্যু। একটি অন্ধকার রুমে, সামনে ল্যাপটপ, হাতে গরম কফি, চেয়ারে বসা একটি যুবক। সে পুলিশের তৈরি রিপোর্টটি দেখছিল আর হালকা হেসে বলল, মনে হয় এই রহস্যটিকে এবার আমাকেই খুঁটি দেখতে হবে। বন্ধুরা, এটা ছিল আজকে আমাদের গল্পের প্রথম পর্ব। পরের গল্প আসবে খুবই দ্রুত, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সম্পূর্ণ গল্পটি বরিশাল থেকে লিখে পাঠিয়েছেন আমাদেরই বন্ধু হেভোক্রিস্ট। এবং এত সময় আমি আর যে শ্যাডো ছিলাম আপনাদের সাথে। আপনারাও চাইলে আপনাদের ঘটনা বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। তার জন্য কমেন্ট করুন, আমি নিজেই আপনাদের সাথে যোগাযোগ করে নিব। আর আজকের গল্পটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এবং আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওতে লাইক দিয়ে দিন। পাশাপাশি এমন সব ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সকলে ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর রাতের বেলা যদি পেছন থেকে কখনো কেউ আপনাকে ডাকে, সাথে সাথেই সাড়া দিয়েন না। হতে পারে নিশি আপনাকে ডাকছে।